এবারের অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বে বেশ বড় স্বপ্ন নিয়ে অংশ নিয়েছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল মূল পর্বে খেলার। সেই লক্ষ্য পূরণে বাহরাইনে অনুশীলন ক্যাম্প করার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে যুবারা। তবে ভিয়েতনামে প্রত্যাশিত ফলাফল আসেনি। যে ফলাফল না আসার পেছনে কোচিং স্টাফের অদূরদর্শিতা এবং ভুল ট্যাকটিক্স অনেকাংশেই দায়ী। যেখানে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা একজন ফুটবলার এবং তাদের সঙ্গে ফাহমিদুল ইসলাম, কিউবা মিচেল, তানির শালিক, জায়ান আহমেদরা দলে ছিলেন, সেখানে তাদের নিয়ে সঠিকভাবে একাদশ সাজাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ, যার সামগ্রিক ফলাফল বাছাই পর্বে গ্রুপের তৃতীয় স্থান থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে দলীয় সাফল্য না এলেও কিছু খেলোয়াড় ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। শুরুতে আসবে মেহেদী হাসান শ্রাবণের নাম। গোলপোস্টে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি। 3 ম্যাচেই দারুণ সব সেভ দিয়েছেন শ্রাবণ। তার খেলায় উন্নতির সঙ্গে আত্মবিশ্বাস ছিল নজর কাড়ার মতো। কয়েকদিন আগে বেশ কয়েকবার শিশুসুলভ ভুল করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি, তবে এবার নিজের পারফরমেন্স দিয়ে সব সমালোচনার জবাব দিয়েছেন। তাই এবারের অনূর্ধ্ব-23 দলের অন্যতম প্রাপ্তি মেহেদী হাসান শ্রাবণের পারফরমেন্স। অন্যদিকে লেফট ব্যাক পজিশনে নজর কেড়েছেন জায়ান আহমেদ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি লিগে খেলা জায়ান 3 ম্যাচে ছিলেন শুরুর একাদশে। প্রতি ম্যাচেই বেশ ধারাবাহিক ছিলেন তিনি। ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই ক্ষেত্রেই বেশ সলিড পারফরমেন্স দিয়েছেন এই ফুটবলার। আক্রমণ, বিল্ড আপ, ওভারল্যাপিং, ক্রসিং সব ক্ষেত্রেই নজর টেনেছেন তিনি। একই সঙ্গে ট্রানজিশন মোমেন্টে দ্রুত সময় নিচে নেমে ডিফেন্স সামলেছেন। তাই জায়ান আহমেদ আসছে অক্টোবরে জাতীয় দলে থাকার একটা বার্তা দিয়ে রেখেছেন। মিডফিল্ডে অধিনায়ক শেখ মোরসালিনও বেশ ভালো পারফরমেন্স করেছেন। সেন্ট্রাল মিডফিল্ড থেকে একের পর এক আক্রমণের সূচনা করেছেন তিনি। কিছুটা নিচের দিকে খেলায় নিজের ক্রিয়েটিভিটি বেশ দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তো অবদান রেখেছেন দলের 4টি গোলে। সতীর্থদের দিয়ে করিয়েছেন 3টি গোল। এরপর নিজেও পেয়েছেন জালের ঠিকানা। বক্সের বাইরে থেকে করেছেন নিজের ট্রেডমার্ক গোল। এর আগে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে প্রতিপক্ষকে বোকা বানিয়ে তার দুর্দান্ত রান সবার নজর কেড়েছে। তাই শেখ মোরসালিনের পারফরমেন্স অবশ্যই কৃতিত্বর দাবিদার। আক্রমণভাগে ফাহমিদুল ইসলামও নজর কেড়েছেন। যদিও ইয়েমেন ম্যাচে আক্রমণাত্মক মনোভাবে হয়েছিলেন আলোচিত সমালোচিত, সমর্থকদের একটা বড় অংশ তাকে ধরে নিয়েছিল ওভাররেটেড। অথচ সে ম্যাচেও বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন তিনি। এরপর শেষ ম্যাচে তো বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে সব সমালোচনার জবাব দিয়েছেন। শেষ ম্যাচে একাদশে সুযোগ পাওয়া মহসিন আহমেদও নজর কেড়েছেন। পুরো মাঠ জুড়ে খেলার প্রবণতা দেখিয়েছেন তিনি। এর সঙ্গে মিডফিল্ডার হয়েও করেছেন ক্লিনিক্যাল ফিনিশিং, যা বাংলাদেশি মিডফিল্ডারদের থেকে খুব একটা দেখা যায় না। এছাড়া রিমন হোসেনও বেশ ভালো করেছেন, যদি তার মাঝে ধারাবাহিকতার একটা স্পষ্ট অভাব ছিল। তবে সামগ্রিকভাবে তার মাঝে উন্নতির ছাপ রয়েছে। তবে কিউবা মিচেল ও তানির শালিককে পর্যাপ্ত সুযোগ না দেওয়ায় রয়েছে আক্ষেপের জায়গা। কিউবা মিচেল প্রথম ম্যাচে 45 মিনিট এবং শেষ ম্যাচে খেলেছেন মাত্র 5 মিনিট। অপরদিকে তানির শালিককে সেভাবে ব্যবহার করেনি বাংলাদেশের কোচিং স্টাফ। হেড কোচের ভূমিকায় সাইফুল বারী টিটু থাকলেও অসুস্থতার কারণে তিনি ছিলেন না ডাগ আউটে। তার জায়গায় ডাগ আউটে ছিলেন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন, যেখানে তার অদূরদর্শিতার ব্যাপারটা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ম্যাচের মোমেন্টাম অনুযায়ী খেলোয়াড় পরিবর্তন না করে মুখস্থ বিদ্যার শরণাপন্ন হয়েছেন বাংলাদেশের কোচ, যা সামগ্রিকভাবে বাংলাদেশের হারের পেছনের বড় কারণ। তাই প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়াই দলটির এমন পারফরমেন্স বেশ হতাশ করেছে। তারপরেও ব্যক্তিগতভাবে শ্রাবণ, জায়ান, ফাহমিদুল ইসলাম বা মোরসালিনরা নজর কেড়েছেন। আসছে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে, যা তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। একই সঙ্গে ভবিষ্যতে ভালো দল করার সঙ্গে দক্ষ ও দূরদর্শী কোচের নিয়োগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।